আসসালামু আলাইকুম। আজকে তোমরা ঋণাত্মক আন্তঃক্রিয়া এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে, কারণ আমি তোমাদেরকে চিত্রগুলোর মাধ্যমে ভালো মতো বুঝিয়ে দেব। হ্যাঁ, এখানে যতগুলো চিত্র আছে আমি তোমাদেরকে সবগুলো একবার দেখিয়ে দিলাম। এগুলোর মাধ্যমেই তোমাদেরকে আজকে ঋণাত্মক আন্তঃক্রিয়া বোঝাবো। তো এখানে এইটা হচ্ছে একটা কাক এবং এইটা হচ্ছে কাকটার বাসা, আর এটা হচ্ছে একটা কোকিল। তো এই কোকিলটা করবে কি, সে সুন্দর করে এসে এখানে ডিম পেড়ে দেবে। ঠিক আছে, তাহলে এই ডিম দুটো হচ্ছে কার ডিম? কোকিলের ডিম। ঠিক আছে, তো এই কাকটা ডিমে তা দিতে থাকবে। তো তা দিতে 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 কিছুদিন পরে এই ডিম দুটো থেকে বাচ্চা বের হবে। তো বাচ্চাটা হবে কার বাচ্চা? কোকিলের বাচ্চা। কারণ ডিম দুটো ছিল কোকিলের ডিম, তাই এই বাচ্চা দুটো হবে কোকিলের বাচ্চা। তো এইখানে এই কাকটা দেখতে চেয়েছিল তার নিজের বাচ্চা, অর্থাৎ কাকের বাচ্চা, কিন্তু সে দেখতে পাইল কোকিলের বাচ্চা। তার মানে এখানে কিন্তু কাকটার ক্ষতি হয়ে গেল। ঠিক আছে, সে এত কষ্ট করে তা দিল, কিন্তু সে তার নিজের বাচ্চা পাইল না, সে পাইল কোকিলের বাচ্চা। তার মানে তার ক্ষতি হয়ে গেল। তাহলে এখন সংজ্ঞাটা দেখো, এখানে বলেছে ঋণাত্মক আন্তঃক্রিয়া এটার ক্ষেত্রে জীবদ্বয়ের, তো দ্বয় মানে হচ্ছে দুই, তার মানে জীব দুটোর। ঠিক আছে, এই যে কোকিল একটা জীব, কাক আর একটা জীব, তাহলে এই দুটো জীবের মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, তাহলে এখানে ক্ষতিগ্রস্ত হইল কে? কাক। ঠিক আছে, তাহলে এই যে আন্তঃক্রিয়াটা এটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। তো এখানে দেখো এই যেগুলো হচ্ছে মাটি, এবং মাটিতে প্রচুর পুষ্টি থাকে। তো মনে করো এই গোলটা একটা পুষ্টি, এই গোলটা আর একটা পুষ্টি, এই গোলটা আর একটা পুষ্টি, এই গোলটা আর একটা পুষ্টি। মোটে মনে করো এই মাটিতে পুষ্টি আছে চারটা, একটা দুইটা তিনটা চারটা। আর এই যে এখানে দেখানো হয়েছে ধানকে, তাহলে এগুলো হচ্ছে ধান। আর এইখানে দেখানো হয়েছে ঘাসকে, তাহলে এগুলো হচ্ছে ঘাস। এখন এই যে ধান, ধানের বড় হওয়ার জন্য এই যে চারটা পুষ্টি সবগুলোই দরকার, চারটা পুষ্টির মধ্যে চারটাই দরকার। এখন এই ধান বা ধান গাছগুলো মোটে দুইটা পুষ্টি নিতে পারবে, এই একটা আর এই একটা, এই দুইটা পুষ্টি নিতে পারবে। তাহলে ধান গাছগুলো খুব বড় হতে পারবে না, মোটামুটি বড় হবে, কারণ তার ভালো মতো বড় হওয়ার জন্য চারটা পুষ্টি দরকার ছিল। ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু সে নিতে পারবে দুইটা, একটা দুইটা। আবার এখানে এই যে ঘাস, এটার ভালো মতো বড় হওয়ার জন্য চারটা পুষ্টির দরকার, এই একটা এই একটা এই একটা এই একটা, চারটা, একটা দুইটা তিনটা চারটা। কিন্তু এই যে ঘাস, এটা এই চারটা পুষ্টি নিতে পারবে না, সে নিতে পারবে দুইটা পুষ্টি, এই একটা আর এই একটা। তার ফলে ঘাসটা ভালো মতো বড় হবে না। তো এখানে দেখো এই ধান গাছগুলো চারটা পুষ্টি নিতে পারছে না, নিতে পারছে দুইটা পুষ্টি, এই পুষ্টিটা আর এই পুষ্টিটা। তার ফলে সে ভালো মতো বড় হচ্ছে না, তার মানে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার এই ঘাসগুলোর ভালো মতো বড় হওয়ার জন্য দরকার চারটা পুষ্টি, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু সে নিতে পারছে দুইটা, একটা দুইটা। তার ফলে সে ভালো মতো বড় হতে পারছে না, তার মানে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ধানও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঘাসও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মানে এখানকার দুইজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে ঋণাত্মক আন্তঃক্রিয়ার ক্ষেত্রে বলেছে যে এক্ষেত্রে জীবদ্বয়ের মানে জীব দুটোর, এখানে ধান একটা জীব, ঘাস আর একটা জীব, দুইটা জীব, একটা দুইটা। তাহলে জীবদ্বয়ের বা জীব দুটোর উভয়ই মানে দুইজনেই ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে ধানও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঘাসও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুইজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এ ধরনের আন্তঃক্রিয়া হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। তোমাদের বইয়ে ঋণাত্মক আন্তঃক্রিয়াকে তিন ভাগে ভাগ করেছে, তার মধ্যে একটা হচ্ছে শোষণ। তো আমরা এখন শোষণ সম্পর্কে জানব। তো এই যে এই চিত্রে এই যে সবুজ যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আশ্রয়দাতা উদ্ভিদ। তো এই উদ্ভিদটাকেই আমরা এই চিত্রে দেখিয়েছি। দেখো তো এখানে কোনটা আশ্রয়দাতা উদ্ভিদ? এই যে সবুজ যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ, এই সবুজ উদ্ভিদটাই হচ্ছে আশ্রয়দাতা উদ্ভিদ। ঠিক আছে, আর এই যে সাপের মতো পেঁচানো যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে স্বর্ণলতা।
তাহলে এই স্বর্ণলতাটাকে আমরা এই চিত্রে দেখিয়েছি, এই যে এইটা হচ্ছে স্বর্ণলতা। হ্যাঁ, সাপের মতো পেঁচানো যে উদ্ভিদটা, এটাই হচ্ছে স্বর্ণলতা। তো এখানে এই যে স্বর্ণলতা কথাটা লিখে দিয়েছি। তো এই যে এখানে এই যে সবুজ যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে আশ্রয়দাতা উদ্ভিদ, এবং এই আশ্রয়দাতা উদ্ভিদটা নিজের খাদ্য নিজে তৈরি করে। ঠিক আছে, তাহলে আশ্রয়দাতা উদ্ভিদের ভিতরে আছে কি? খাদ্য। ঠিক আছে, আর এই যে সাপের মতো পেঁচানো উদ্ভিদটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে স্বর্ণলতা। এবং এই যে স্বর্ণলতা, এটার এই যে এরকম অংশগুলো দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ, এই যে বেলুনের মতো অংশগুলো, এই যে বেলুনের মতো অংশগুলো, এই বেলুনের মতো অংশগুলোর নাম হচ্ছে হস্টোরিয়া। এবং এই যে হস্টোরিয়াগুলো, এগুলো হচ্ছে চোষক অঙ্গ। এটার মানে এই যে হস্টোরিয়াগুলো, এগুলো খাদ্য চুষে চুষে খায়। চোষক মানে হচ্ছে চুষে চুষে খাওয়া। তো তাহলে চোষক অঙ্গ মানে হচ্ছে যে অঙ্গ চুষে চুষে খেতে সাহায্য করে। তো দেখো এই যে হস্টোরিয়াগুলো এই আশ্রয়দাতা উদ্ভিদের সাথে একেবারে লেগে আছে। তো দেখো আমরা কিন্তু একটু আগে বলেছিলাম আশ্রয়দাতা উদ্ভিদের ভিতরে আছে কি? খাদ্য। তো হস্টোরিয়া করবে কি? আশ্রয়দাতা উদ্ভিদের ভিতরের খাদ্যগুলো সে চুষে চুষে নিবে এবং এই যে স্বর্ণলতা উদ্ভিদ এটার ভিতরে দিয়ে দিবে। তো এই যে স্বর্ণলতা উদ্ভিদটা, এটা হস্টোরিয়ার মাধ্যমে এই যে এখানকার আশ্রয়দাতা উদ্ভিদের যে খাদ্যগুলো সবগুলো সে চুষে নিবে, এবং চুষে নেওয়ার পর স্বর্ণলতা উদ্ভিদ তার শরীরের বিভিন্ন কাজে লাগাবে। ঠিক আছে, তাহলে বিষয়টা হইল কি? দেখো এই যে শোষণে বলেছে কি, এখানে একটা জীব নিজে অধিকার ভোগ করে। তাহলে এখানে একটা জীব হচ্ছে স্বর্ণলতা, সে কি করলো? এই যে খাদ্যটা সে চুষে নিল, তাহলে সে নিজে কিন্তু অধিকার ভোগ করলো, আর অন্য জীবকে তার অধিকার থেকে বঞ্চিত করে। এখানে অন্য জীব হচ্ছে এই যে সবুজ গাছটা, মানে আশ্রয়দাতা উদ্ভিদটা। তাহলে এই যে আশ্রয়দাতা উদ্ভিদের অধিকার ছিল তার খাদ্যটাকে নিজের শরীরের কাজে লাগানো, সেটা আর সে পাচ্ছে না। তাহলে এটা কার কারণে পাচ্ছে না? স্বর্ণলতার কারণে পাচ্ছে না। তাহলে স্বর্ণলতাটা করছে কি? অন্য জীবকে, মানে এই যে আশ্রয়দাতা উদ্ভিদটাকে তার অধিকার থেকে, অর্থাৎ আশ্রয়দাতা উদ্ভিদের নিজের শরীরের কাজে লাগানো থেকে বঞ্চিত করে দিল। তাহলে এটাই হচ্ছে শোষণ। আবার কিন্তু কাকার কোকিলের উদাহরণটা চলে এসেছে। তো দেখো এইটা হচ্ছে একটা কাক, এবং এইটা হচ্ছে কাকটার বাসা, এবং এইটা হচ্ছে কোকিল। তো কোকিলটা করবে কি? এই যে কাকের বাসা, এটাতে এসে ডিম পেড়ে দিবে। তো কাক হচ্ছে অনেক দিন ধরে তা দিবে, তো তা দিলে বাচ্চা ফুটবে। কার বাচ্চা? কোকিলের বাচ্চা। কারণ এই যে ডিমগুলো ছিল কোকিলের ডিম, তাই যে বাচ্চা ফুটবে সেটা হচ্ছে কোকিলের বাচ্চা। তাহলে এখানে শোষণের সংজ্ঞা অনুযায়ী দেখো, একটা জীব অর্থাৎ এখানে কোকিল নিজে অধিকার ভোগ করে। তাহলে কোকিলটা কিন্তু নিজে যে বাচ্চা পাওয়ার যে অধিকারটা, কোকিল কিন্তু তার নিজের বাচ্চা পেয়ে গেছে। এই যে দেখো লেখা আছে কোকিলের বাচ্চা। তাহলে বাচ্চা পাওয়ার অধিকারটা কিন্তু ভোগ করলো, আর অন্য জীবকে তার অধিকার থেকে বঞ্চিত করে। তার মানে কি? অন্য জীব মানে এখানে কাক। তাহলে কাকের যে অধিকারটা, কাকের অধিকার কি? কাকের বাচ্চা হওয়া। কাকের যদি বাচ্চা হইতো তাহলে সে তার অধিকার পাইতো। তাহলে এখানে কাকের বাচ্চা হয়নি, তার মানে কাকটা তার অধিকারটা পায়নি। ঠিক আছে, তাহলে বলেছে যে তার অধিকার থেকে বঞ্চিত করে। তার মানে কাকের বাচ্চা পাওয়ার অধিকার থেকে কাকটাকে বঞ্চিত করে কে? এ কোকিলে। ঠিক আছে, এই কথাটাই বলেছে। তাহলে এই যে বিষয়টা হলো, এটা হচ্ছে শোষণ। তো এখন আমরা ঋণাত্মক আন্তঃক্রিয়ার আরেকটা ভাগ, প্রতিযোগিতা সম্পর্কে জানব। তো প্রথমে আমরা খাদ্যের জন্য প্রতিযোগিতা সম্পর্কে জেনে নেই। এটা হচ্ছে একটা পুকুর, এগুলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তো ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে মাছেদের খাবার। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বড় রুই মাছ। ঠিক আছে, এটাও একটা বড় রুই মাছ, এটাও একটা বড় রুই মাছ, আর এটা একটা ছোট্ট রুই মাছ। তো এখানে এই রুই মাছটা হচ্ছে অনেক বড়। তো বড় রুই মাছ স্বাভাবিকভাবেই খুব দ্রুত সাঁতার কাটতে পারবে, তার ফলে সে ফাইটোপ্লাঙ্কটনের কাছে যাবে এবং ফাইটোপ্লাঙ্কটন খেয়ে ফেলবে। আবার এই রুই মাছটাও অনেক বড়, তো বড় হওয়ার কারণে সে খুব দ্রুত সাঁতার কাটতে পারবে। তো সাঁতার কাটতে কাটতে গিয়ে এই ফাইটোপ্লাঙ্কটনগুলো খেয়ে ফেলবে। আবার এই রুই মাছটাও অনেক বড়, তার ফলে সে কি খুব দ্রুত সাঁতার কাটতে কাটতে গিয়ে ফাইটোপ্লাঙ্কটনগুলো খেয়ে ফেলবে।
এবং এই রুই মাছটা এই রুই মাছটা আর এই রুই মাছটা এই খাবারগুলো খেয়ে খেয়ে শেষ করে দিবে বা কমিয়ে দিবে, ঠিক আছে। তো এই যে ছোট্ট রুই মাছটা, সে আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে গিয়ে দেখবে খাবার বেশি নাই বা খাবার নাই বললেই চলে। তার ফলে এই রুই মাছটা খাবার আর পাবে না হতো, এবং বেশি খাবার না পাওয়ার ফলে সে কিন্তু মারা যেতে পারে। তো এখানে দেখো বড় মাছগুলো খুব দ্রুত সাঁতার কাটবে এবং ফাইটোপ্লাঙ্কটন খেয়ে ফেলবে। তার মানে খুব দ্রুত সাঁতার কাটাটা এখানে সুবিধাজনক বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে এই যে সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন এই তিনটা রুই মাছ, এই রুই মাছটা এই রুই মাছটা আর এই রুই মাছটা এখানে টিকে থাকবে এবং অন্যরা বিতাড়িত হয়। এখানে দেখো এই যে ছোট্ট রুই মাছটা, এটার সুবিধাজনক বৈশিষ্ট্য মানে দ্রুত সাঁতার কাটার ক্ষমতা নাই, সে ধীরে সাঁতার কাটে, ঠিক আছে। তাহলে সে হচ্ছে অন্যটা, ঠিক আছে। তাহলে অন্যরা বিতাড়িত হয়। তার মানে ছোট্ট রুই মাছটার যেহেতু সুবিধাজনক বৈশিষ্ট্য অর্থাৎ দ্রুত সাঁতার কাটার ক্ষমতা নাই, তার ফলে সে বিতাড়িত হবে, মানে এখানে ধরো মারা যাবে। তো এখানে একটা বিষয় দেখো, এটাও রুই মাছ, এটাও রুই মাছ, এটাও রুই মাছ, এটাও রুই মাছ। দেখো চারটা নামই একই, চারটাই রুই মাছ। তো একই নাম হলে তাকে বলে অন্তঃপ্রজাতি। তো তাহলে এই যে সংগ্রামটা, এটার নাম হবে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, ঠিক আছে। এখন আমরা পানির জন্য প্রতিযোগিতাটা দেখব। তো মনে করো এইটা হচ্ছে একটা মরুভূমি এবং মরুভূমিতে এই গাছটা রয়েছে, এই গাছটার নাম হচ্ছে ক্যাকটাস গাছ। তো এইগুলা হচ্ছে মাটি। তো ক্যাকটাস গাছ করে কি, এই যে মাটিতে যে পানি থাকে এই পানিগুলো সে নিজের শরীরের ভিতরে এই যে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে সংরক্ষণ করে রাখে। দেখো আমি এখানে লিখে রেখেছি পানি সংরক্ষণ। তার ফলে সে কিন্তু তার ইচ্ছে মতো কিন্তু পানি ব্যবহার করতে পারে এবং বেঁচে থাকতে পারে, ঠিক আছে। তো তার যেহেতু এই জায়গাগুলো এই জায়গাগুলো এই জায়গাগুলোতে পানি সংরক্ষণ করা আছে, তার ফলে মরুভূমির মধ্যে তার পানির আর অত অভাব হয় না। তার যখন পানির দরকার পড়ে সে কিন্তু পানিটা ব্যবহার করতে পারে এবং সে কিন্তু টিকে থাকে বা বেঁচে থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ঝোপঝাড়। তো এগুলো হচ্ছে মাটি। তো ঝোপঝাড় করে কি, এই যে মাটির ভিতরে যে পানি থাকে এই পানিগুলোকে সে শোষণ করে এবং শোষণ করে সে বেঁচে থাকে। কিন্তু দেখো মরুভূমিতে তো সবসময় পানি পাওয়া যায় না, তার ফলে যখন মাটিতে পানিগুলো ফুরিয়ে যায় তখন সে আর পানিগুলো সে শোষণ করতে পারে না। এবং পানি যেহেতু সে শোষণ করতে পারছে না, তার মানে তার শরীরে কিন্তু আর পানি নাই। তো পানি যখন নাই তখন সে মারা যাচ্ছে, অর্থাৎ ঝোপঝাড় মারা যাচ্ছে কিংবা সে টিকে থাকতে পারছে না। তো এখানে প্রতিযোগিতার সংজ্ঞায় বলেছে প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন জীবসমূহ টিকে থাকে। তো এখানে সুবিধাজনক বৈশিষ্ট্য মানে পানি সংরক্ষণ করার ক্ষমতা। তো এখানে যেহেতু ক্যাকটাসের সুবিধাজনক বৈশিষ্ট্য সমূহ মানে হচ্ছে পানি সংরক্ষণ করার ক্ষমতাটা আছে, তাই ক্যাকটাস গাছটা টিকে গেছে। আর পানি সংরক্ষণ করার ক্ষমতা অর্থাৎ সুবিধাজনক বৈশিষ্ট্যটা এই যে ঝোপঝাড়, এই ঝোপঝাড়টা নাই, তার ফলে কিন্তু সে বিতাড়িত হয়েছে বা মারা গেছে। এখন দেখো ক্যাকটাস আর ঝোপঝাড় এই দুইটা হচ্ছে আলাদা নাম, ঠিক আছে। তো আলাদা নাম হলে তাকে বলে আন্তঃপ্রজাতি। তো এখানে এই যে সংগ্রামটা এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তো এখন আমরা আলোর জন্য প্রতিযোগিতা সম্পর্কে জানব। তো এইটা হচ্ছে একটা গাছ এবং এই গাছটা হচ্ছে অনেক লম্বা, হ্যাঁ। আর এটা হচ্ছে আর একটা গাছ, এই গাছটা হচ্ছে অনেক ছোট, দেখেই বুঝতে পারছো। আবার এটা হচ্ছে আর একটা গাছ এবং এই গাছটা হচ্ছে লম্বা। এটা হচ্ছে সূর্য, তো সূর্য থেকে আলো আসবে। এখন এই যে এই গাছটার বড় হওয়ার জন্য আলো দরকার। এখন এই সূর্য থেকে তো আলো আসবে, তো আলো আসলো, তো আলো খুব সুন্দরভাবে এই গাছটার পাতাতে কিংবা ডালে এসে পড়বে। তো যেহেতু এই গাছটার জন্য আলো দরকার ছিল এবং সে যেহেতু আলোগুলো পেয়ে যাচ্ছে, তার ফলে গাছটা কিন্তু খুব সুন্দর মতো বড় হবে, ঠিক আছে। আসলে ভালো মতো বড় হওয়ার জন্য আলো দরকার ছিল এই গাছটার, এবং গাছটা যেহেতু আলো পেয়ে যাচ্ছে তাই গাছটা খুব সুন্দর মতো বড় হবে। আবার এই গাছটার বড় হওয়ার জন্য দরকার হচ্ছে আলোর। এখন সূর্য থেকে খুব সহজে আলো এই গাছটাতে এসে লাগবে, এই গাছের পাতায় লাগবে, ডালে লাগবে, সব জায়গায় লাগবে এসে, ঠিক আছে। তো আলো পাওয়ার ফলে গাছটা খুব সহজে বড় হবে, কারণ গাছটার দরকার ছিল আলো এবং আলো পেয়ে যাচ্ছে, তার ফলে গাছটা বড় হয়ে যাচ্ছে।
আবার এই গাছটারও বড় হওয়ার জন্য দরকার হচ্ছে আলোর। কিন্তু দেখো সূর্যের আলো এই যে এই গাছে এসে লাগছে, কিন্তু এই দিক দিয়ে আর পার হয়ে এই গাছে আসতে পারছে না। আবার সূর্যের আলো এই গাছে এসে লাগছে, এদিক দিয়ে পার হয়ে এখানে আসতে পারছে না। আবার সূর্যের আলো এইখানে লাগছে, এদিক দিয়ে পার হয়ে এদিকে আসতে পারছে না। তো তাহলে এই গাছটার বড় হওয়ার জন্য দরকার ছিল আলোর, কিন্তু সে কোনোভাবেই সূর্যের আলো পাচ্ছে না, তার ফলে এই গাছটা আর বড় হচ্ছে না। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, যেই গাছ দুইটা বড় তারা খুব সহজে আলো পেয়ে যাচ্ছে এবং তারা আরও বড় হচ্ছে। তাহলে এখানে বড় হওয়াটাই হচ্ছে সুবিধাজনক বৈশিষ্ট্য। তাহলে এখানে প্রতিযোগিতায় এ কথাটাই বলেছে যে প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন জীবসমূহ টিকে যায়। তাহলে এখানে যেই গাছটা বড় সেই গাছটার সুবিধাজনক বৈশিষ্ট্য রয়েছে এবং সে আরও বড় হচ্ছে। তো এই যে বড় হওয়াটাই হচ্ছে টিকে যাওয়া, ঠিক আছে। আবার এখানে যে গাছটা বড় সেই গাছটার সুবিধাজনক বৈশিষ্ট্য রয়েছে এবং সে আরও বড় হচ্ছে এবং আরও বড় হওয়াটা হচ্ছে টিকে যাওয়া। তাহলে এই কথাটাই বলেছে এবং অন্যরা বিতাড়িত হয়। তাহলে যে গাছটা ছোট তার সুবিধাজনক বৈশিষ্ট্যটা নাই, এবং সুবিধাজনক বৈশিষ্ট্যটা না থাকা এটা কি, এটা হচ্ছে লম্বা না হওয়া। লম্বা না হওয়া মানে ছোট হওয়া, এবং ছোট হওয়ার কারণে সে সূর্যের আলো পাচ্ছে না এবং তার ফলে সে আরও ছোট থাকছে। তো পরবর্তীতে সে মারা যাচ্ছে। তো এখানে অন্যরা বিতাড়িত হয়, এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে সে আরও ছোট থাকছে অথবা সে মারা যাচ্ছে। তো আমরা এতক্ষণ যেটা বললাম এটাই হচ্ছে আলোর জন্য প্রতিযোগিতা। এখন আমরা বাতাসের জন্য প্রতিযোগিতাটা একটু দেখব। তো এখন আমরা এই গাছটার ক্ষেত্রে দেখব। তো বাতাস আসছে, আসার পর এই যে গাছটার পাতাগুলোতে লাগছে, আবার এই বাতাস এসে এই গাছটার পাতাগুলোতে লাগছে, এখানে বাতাস এসে এই গাছটার পাতাগুলোতে লাগছে। তো এই গাছের আরও বড় হওয়ার জন্য দরকার বাতাসের। তো এই গাছটা যেহেতু খুব সহজে বাতাস পেয়ে যাচ্ছে তাই এই গাছটা আরও বড় হবে। আবার এই গাছটার ক্ষেত্রে যদি দেখি তাহলে বাতাস খুব সহজে আসছে, আসার পর এই গাছের পাতা ডালপালা সব জায়গাতে লাগছে। আবার বাতাস এদিক দিয়ে আসছে, এরপর এই গাছের পাতা ডালপালা এগুলোতে লাগছে। তো এই গাছটার বড় হওয়ার জন্য দরকার হচ্ছে বাতাসের। তো এই গাছটা যেহেতু খুব সহজে বাতাস পেয়ে যাচ্ছে তাই এই গাছটা আরও বড় হবে। এখন এই গাছটার ক্ষেত্রে যদি দেখো তাহলে বাতাস এদিক দিয়ে আসছে, তারপর এই গাছের পাতাগুলোতে লাগছে, কিন্তু পরে আর ভিতরে আসতে পারছে না। আবার বাতাস এদিক দিয়ে আসছে, এই গাছের পাতাগুলোতে লাগছে, এরপর ভিতরে এই জায়গায় আসতে পারছে না। তার মানে এই যে এই জায়গাগুলো বাতাস পাচ্ছে না। আবার বাতাস এদিক দিয়ে আসছে, এই গাছের ডালপালাগুলোতে লাগছে, পাতাগুলোতে লাগছে, কিন্তু এদিক দিয়ে পার হয়ে এদিকে আসতে পারছে না। আবার বাতাস এদিক দিয়ে আসছে, এই গাছের এই যে ডালপালা পাতা এগুলোতে লাগছে, তারপর এদিকে আসতে পারছে না। তার মানে এই সাইডেও বাতাস লাগছে না। তার মানে এই গাছটা কিন্তু বাতাস পাচ্ছেই না। তো এই গাছের বড় হওয়ার জন্য দরকার বাতাসের। তো এই গাছটা যেহেতু বাতাস পাচ্ছে না তাই খুব একটা বড় সে হতে পারবে না। তো তুমি যদি এখানে দেখো তাহলে যেই গাছ দুটি এক পাশে ছিল, ঠিক আছে, এই গাছটা এ পাশে আছে, আবার এই গাছটা এই পাশে আছে, ঠিক আছে, তাহলে এই দুটো গাছ এক পাশে আছে, তারা কিন্তু খুব সহজে বাতাস পাচ্ছে এবং তারা বড় হচ্ছে। তাহলে এখানে এক পাশে থাকাটা হচ্ছে সুবিধাজনক বৈশিষ্ট্য। কিন্তু যে গাছটা মাঝে আছে সেই গাছটা কিন্তু মাঝে থাকার কারণে যে বাতাসগুলো আর পাচ্ছে না এবং গাছটা ছোটই থাকছে। তাহলে এখানে কিন্তু এই গাছটা বিতাড়িত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। তো এটাই বলেছে প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন জীবসমূহ টিকে থাকে। তাহলে এখানে প্রতিযোগিতাতে সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন মানে হচ্ছে এক পাশে যে গাছ দুটো আছে তারা কিন্তু টিকে থাকলো, এ পাশের গাছটাও টিকে থাকলো, এ পাশের গাছটাও টিকে থাকলো, এবং অন্যরা বিতাড়িত হয়। তার মানে অন্যরা বলতে গেলে বোঝাচ্ছে এখানে এই যে মাঝের গাছটা এটা হচ্ছে ছোট্টই থাকছে, ঠিক আছে, সে ছোটই থাকছে এবং এই ছোট থাকাটাকে বলছে বিতাড়িত হওয়া, কারণ সে পরবর্তীতে কিন্তু মারাও যেতে পারে, এটাই বোঝাচ্ছে বিতাড়িত হওয়া। তাহলে এটাই হচ্ছে বাতাসের জন্য প্রতিযোগিতা। তো এখন আমরা ঋণাত্মক আন্তঃক্রিয়ার তৃতীয় ভাগ অ্যান্টিবায়োসিস সম্পর্কে জানবো। তো তোমরা এখানে খাবার প্লেটের মতো একটা জিনিস দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কালচার প্লেট। তো কালচার প্লেটের প্রত্যেকটা জায়গায় এই 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 জায়গা প্রত্যেকটা জায়গায় প্রচুর ব্যাকটেরিয়া থাকে। তো এইখানে এই যে এইটা হচ্ছে পেনিসিলিয়াম ছত্রাক। তো পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন নামের একটা জৈব রাসায়নিক পদার্থ পাওয়া যায়, ঠিক আছে। তো পেনিসিলিনের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। তো ব্যাকটেরিয়ার আবার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সে তার বংশ বৃদ্ধি করতে থাকে, মানে সে তার সংখ্যা বাড়াতে থাকে। তো ব্যাকটেরিয়া হচ্ছে তার সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে, আর পেনিসিলিন কি করবে, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। তাহলে বিষয়টা হচ্ছে দেখো এখানে ব্যাকটেরিয়াগুলো আছে, সে তার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে,
কিন্তু পেনিসিলিন যেহেতু এখানে আমরা দিয়ে দিয়েছি, তাই পেনিসিলিন ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। তাহলে এই জন্য এখানে লেখা আছে মৃত, মানে এখানকার ব্যাকটেরিয়াগুলো মারা গেছে। এখন একটা কথা চিন্তা করো, যে ব্যাকটেরিয়াগুলো মরে গেছে তারা তো আর তাদের সংখ্যা বাড়াতে পারবে না, কারণ সে তো মারাই গেছে। আর ব্যাকটেরিয়াগুলো তাদের সংখ্যা বাড়াতে পারছে না, এটার মানে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির যে চেষ্টাটা সেটা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হচ্ছে বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হচ্ছে। তো এখানকার যত ব্যাকটেরিয়া আছে সবগুলোকেই পেনিসিলিন মেরে ফেলবে, মানে এখানকার সবগুলো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করার যে চেষ্টা সেটা বাদ হয়ে যাবে। তার মানে এই যে সম্পূর্ণরূপে সবগুলোকে মানে হচ্ছে সম্পূর্ণরূপে, তাহলে সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হবে বা বাধাগ্রস্ত হবে। আর এই যে জায়গাটুকু, এটুকুকে তুমি তো একটা অঞ্চলও বলতে পারো, তাহলে এই কথাটাও বলতে পারো যে বাধাগ্রস্ত অঞ্চল। ঠিক আছে, বাধাগ্রস্ত কথাটা নাও আর অঞ্চল কথাটা যোগ করো। তো এখানকার ব্যাকটেরিয়াগুলো সবগুলো সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হইল কেন, বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হইল কেন, বা সবগুলো বা সম্পূর্ণরূপে মৃত হইল কেন, এটার কারণ হচ্ছে এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলার উপরেই আমরা পেনিসিলিন দিয়ে দিয়েছি। আর একটা বিষয় বুঝো, এখানে আমরা পেনিসিলিন দিয়েছি, কিন্তু এই জায়গাগুলোতে যে ব্যাকটেরিয়াগুলো আছে, হ্যাঁ, এই ব্যাকটেরিয়াগুলো তো এই পেনিসিলিন থেকে দূরে আছে, তাহলে এই ব্যাকটেরিয়াগুলোর কিন্তু ক্ষতি কম হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে পেনিসিলিনটা এখানকার কিছু ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। ঠিক আছে, তার মানে কিছু ব্যাকটেরিয়া তার সংখ্যা বাড়াতে পারবে না। তো কিছু জিনিস যদি তার সংখ্যা বাড়াতে না পারে তাহলে এটাকে বলে আংশিক, কিছুকে বলে আংশিক। তার মানে আংশিকভাবে ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, তার মানে আংশিকভাবে ব্যাকটেরিয়াগুলো তাদের সংখ্যা বাড়াতে পারবে না। আর এখানকার ব্যাকটেরিয়াগুলো যে আংশিকভাবে তাদের সংখ্যা বাড়াতে পারছে না, এটাকে বলে আংশিকভাবে বাধাপ্রাপ্ত বা আংশিকভাবে বাধাগ্রস্ত। তার মানে আংশিকভাবে বাধাপ্রাপ্ত হবে বা বাধাগ্রস্ত হবে। আর একটা বিষয় বুঝো, অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে থাকলে তাকে বলে কলোনি। তো এখানে তো অনেক ব্যাকটেরিয়া একসাথে আছে, তাহলে এই জায়গাটুকুকে বলা যাবে কলোনি। তো এখানকার কলোনির মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যারা মারা যায়নি, তো যারা মারা যায়নি তারা তাদের সংখ্যাটা বাড়াতে থাকবে। তাহলে এখানকার এই যে কলোনি, এই কলোনির যে ব্যাকটেরিয়াগুলো মারা যায়নি তারা তাদের সংখ্যা বৃদ্ধি করবে। তাই এখানে বলা হয়েছে যে কলোনির যে ব্যাকটেরিয়া সেগুলোর সংখ্যাটা বৃদ্ধি। তো এটাকে সংক্ষেপে লিখেছে কলোনির বৃদ্ধি। আর আমরা একটু আগেই কিন্তু বললাম এই যে কলোনিটা, এই কলোনির কিছু ব্যাকটেরিয়া কিন্তু মারা গেছে, তার ফলে তারা তাদের সংখ্যা বাড়াতে পারছে না, তার মানে তারা হচ্ছে বাধাপ্রাপ্ত বা বাধাগ্রস্ত। তাই এখানে আমরা বাধাগ্রস্ত কথাটা নিয়েছি। তো এই যে বাধাগ্রস্ত কলোনির বৃদ্ধি, এটার মানে হচ্ছে কিছু ব্যাকটেরিয়া বাধাগ্রস্ত, কিন্তু যে ব্যাকটেরিয়াগুলো বাধাগ্রস্ত নয় তাদের বৃদ্ধি হয়েছে, এই হচ্ছে কথা। তো এখানকার যে কলোনির ব্যাকটেরিয়াগুলো এগুলো আংশিকভাবে বাধাপ্রাপ্ত বা আংশিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এইটার কারণ হচ্ছে এই কলোনিটা পেনিসিলিন থেকে কিছুটা দূরে আছে, এজন্যই পেনিসিলিন এই কলোনিটাকে আংশিকভাবে বাধাপ্রাপ্ত করছে বা আংশিকভাবে বাধাগ্রস্ত করছে। আর এখানেও অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে আছে, তো অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে থাকলে তাকে বলে কলোনি। তার মানে এখানকার ব্যাকটেরিয়াগুলো কলোনি হিসাবে আছে, তাই এখানে কলোনি কথাটা লিখে দাও। আর দেখো এখানকার যে ব্যাকটেরিয়ার কলোনি, এটা এই যে পেনিসিলিন এটা থেকে অনেকখানি দূরে। ঠিক আছে, তো এই যে কলোনির ব্যাকটেরিয়াগুলো এই পেনিসিলিন থেকে অনেক দূরে থাকার কারণে এই পেনিসিলিনটা এই কলোনির ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারবে না। তার ফলে ব্যাকটেরিয়া তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী তার সংখ্যাটা বাড়াতে থাকবে। তার মানে এখানকার কলোনির স্বাভাবিক বৃদ্ধি হবে, সংখ্যা বাড়াতে থাকা এটাই হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি। তাই বলেছে একটা কলোনির স্বাভাবিক বৃদ্ধি। তো তোমাদের বইয়ে অ্যান্টিবায়োসিসের সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে যে একটা জীব কর্তৃক সৃষ্ট, মানে একটা জীব থেকে সৃষ্ট বা একটা জীব থেকে তৈরি। তো এখানে একটা জীব বলতে গেলে বোঝাচ্ছে পেনিসিলিয়াম ছত্রাক, তার মানে পেনিসিলিয়াম ছত্রাক থেকে তৈরি জৈব রাসায়নিক পদার্থ। তো এখানে জৈব রাসায়নিক পদার্থটা হচ্ছে পেনিসিলিন। তো এই পেনিসিলিনের কারণে যদি এই ব্যাকটেরিয়াগুলো সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় বা সম্পূর্ণরূপে মৃত হয়, অথবা আংশিকভাবে বাধাপ্রাপ্ত হয় অথবা আংশিকভাবে বাধাগ্রস্ত হয়, তাহলে তাকে বলে অ্যান্টিবায়োসিস। আর আরেকটা বিষয় মনে রাখো, সেটা হচ্ছে অ্যান্টিবায়োসিস হয় কার? ব্যাকটেরিয়ার। আর অ্যান্টিবায়োসিসটা করলো কে?
এই যে পেনিসিলিয়াম ছত্রাকটা, ঠিক আছে। তো তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে যে পেনিসিলিয়াম ছত্রাক কর্তৃক ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োসিস। তো এই কথাটাকে সহজভাবে আমি এভাবে লিখেছি। অণুজীব মানে হচ্ছে যে জীবকে খালি চোখে দেখা যায় না। এখন দেখো ব্যাকটেরিয়াকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, তার মানে ব্যাকটেরিয়া হচ্ছে অণুজীব। তো দেখো অণুজীব জগতে অ্যান্টিবায়োসিসটা বেশি দেখা যায়। তুমি এখানে প্রমাণ পাইলাই যে অণুজীব জগৎ বা এই যে ব্যাকটেরিয়ার তো অ্যান্টিবায়োসিসটা আমরা বেশি দেখলামই, তার মানে এটাই বলতে পারি অণুজীব জগতে অ্যান্টিবায়োসিসটা বেশি হয়।